এতদিন তো সবাই বলছিল অসহনীয় গরম, অসহনীয় গরম। তো মনে হয় 2 দিন থেকে আল্লাহ একটু গরম কমিয়েছে। এখন একটু সহনীয় হয়েছে গরমটা। আগে তো কিচেনে দাঁড়িয়ে গোসল করে নিতে হতো কাজ করতে গেলে, কিন্তু এখন সব কিচেনে দাঁড়িয়ে কাজ করা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কী অবস্থা? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি মম রিয়া বলছি ঢাকা উত্তরা থেকে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রান্না করার জন্য মশলা এমন একটা জিনিস দেখা যায়, যখন বেশি তাড়া থাকে কিংবা লেট হয়ে যায় তখনই দেখা যায় যে মশলা শেষ, কিংবা ফ্রিজে রাখা আছে ডিপ ফ্রিজে। এমন অবস্থাটা হয় প্রায় সময় আমার সঙ্গে। তো আমি যে এমনিতে আমি কিন্তু আদা রসুনগুলো ছিলে ডিপে রেখে দিই বেশিরভাগ থাকতে, যাতে কাজের সময় যেহেতু চট করে বের করে আমি মশলাটা করে নিতে পারি। তো ফ্রিজে আমার বাটার মশলা কিন্তু আছে অনেকটা। এখন আবার এই যে আমার কাজের যেখানে তাকে দিয়ে একটু আমি আদা রসুনটা একটু ছিলে নিলাম। এখন আমি এটা ভালো করে একটু পিচ করে নিচ্ছি। তো ভালোভাবে ধুয়ে নিয়ে এটা আমি ডিপে রেখে দেব। আর ডিপে রেখে দিলে কিন্তু খুব সহজে ব্লেন্ড করা হয়ে যায় যখন একদম নরম হয়ে যায় ডিপে রাখার পরে। তো ব্লেন্ডার দিলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি একদমই সুন্দরভাবে পেস্ট হয়ে যায় যে কোনো মশলা আদা রসুন। তো আমি এটা এখন কেটে নিচ্ছি। তো ফ্রিজে রাখা এই আদাটা কালকে ছিঁড়ে নিয়েছিলাম, কেটে তো ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে কাটা হয়েছিল না। তো এখন আমি বের করে কেটে নিলাম, ভালোভাবে ধুয়ে ফ্রিজে রাখবো দুইটাই। রসুনটা অলরেডি আমি ধুয়ে ছাঁকনিতে ঝাঁকায় ঝুলে রেখেছি, পানিটা ঝরে গেলে ফ্রিজে রাখবো। এটাও ধুয়ে নিয়ে পানিটা ঝরে গেলে তখন ফ্রিজে রেখে দিব। আর রান্না করতে গেলে তো মশলা তো জরুরি, আর মশলাগুলো যদি রেডি করা থাকে তো রান্না করতে কিন্তু খুব সহজে হয়ে যায় মশলা, বিশেষ করে। আর যদি একটু কাটা বাসাগুলো রেডি করে রাখা যায় তাহলে রান্না করতে কিন্তু খুব ইজিলি হয়ে যায়, তেমন একটা সময় লাগে না। তো আজকে শুক্রবারের দিন, তো সকালে নাস্তা কিন্তু আমাদের খাওয়া কমপ্লিট। এখন আমি দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো মাংসটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে গরুর মাংস রান্না করব। তো বেশিরভাগ শুক্রবারে আমার গরুর মাংসটাই রান্না করে, বাচ্চারা খেতে পছন্দ করে। তো যার কারণে গরুর মাংসটাই রান্না করতে চেষ্টা করি। তো এখন আমি হাতে মেখে মাংসটা চাপিয়ে দেবো। দেরি হয়ে গেছে এমনিতে অনেকটা। আমি আবার আমার বেডরুমটা আছে ক্লিন করবো, ডিপ ক্লিন। তো মাংসটা কিন্তু চাপিয়ে দিয়ে আমি চলে যাবো আমার বেডরুমে। আর তেমন ভাতটা কিন্তু করে ফেলেছি, তেমন কিছু রান্না করবো না, কারণ ফ্রিজে 2 রকমের সবজি রান্না করা আছে আর রান্নার প্রয়োজন পড়বে না। তো এই মাংসটা আমি হাতে মেখে রান্না করব। দুইভাবে আমি রান্না করি মাংস। তো হাতে মেখে কিন্তু মাংসটা মজা হয় অনেক, গরুর মাংসটা। এখন চাকরিতে ঘর মোছা সে কিন্তু অনেক সকালে চলে আসছে, মানে প্রায় 10টার দিকে। তো ঘর মুছতে চলে যায় সকাল সকালে। তো আমার গোছানোর কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে কিন্তু আমার রুম মোছা হয়েছে, তারপরে আমি আমার বেডরুমটা একটু ক্লিন করবো, ফার্নিচারগুলো। কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আগে যে ছিল সে কিন্তু অনেক লেটে আসতো, দেখা যায় 2টা, 2:30, 1টার সময় আসতো। তো আমার কাজেও অনেক লেট হয়ে যেত। এখন আমার সমস্ত কিছু গোছানো হয়ে যাওয়ার পরে আমি কিচেনে আসি রান্না করার জন্য, যেখানে আমি সমস্ত সব রকমের মশলা যা থাকে সব দিয়েছি। আদা রসুন পেস্ট থেকে শুরু করে গুঁড়ো মশলা, গরম মশলা গুঁড়ো সবই দিয়েছি, ধনে জিরে গুঁড়ো সব কিছু, মাংসের মশলা আর রাঁধুনি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এখন আমি চুলায় চাপিয়ে দেবো, ঢেকে দেবো। যখন পানিটা বের হয়ে কষে নেবো ভালোভাবে, তারপরে ঝোলের পানি দেবো। এখন তাপে বসিয়ে দিলে অটোমেটিকই পানি ছেড়ে মাংসটা কষতে থাকবে। তো এই যে মাংসটা কিন্তু পানিটা ছেড়ে দিয়ে শুকিয়ে যাচ্ছে, তখন ভালোভাবে কষিয়ে নিব। আর মাংসটা যতভাবে ভালোভাবে কষানো হয়, যে কোনো মাংস হয় তো ততই তার খেতে বেশি টেস্ট হয়। তো এটাকে আমি খুব ভালোভাবে ভুনে নিব মাংসটা, তারপর আমি গরম পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে দেবো। তো যে একদম লাল লাল করে আমি ভুনে নিচ্ছি মাংসটা। তো এরপর আমি ঝোলের পানি অ্যাড করে আমি এখন আমার বেডরুমে চলে এসেছি। তো আজকে আমার বেডরুমের ফার্নিচারগুলো আমি ডিপ ক্লিন করবো। অনেক দিন হয়েছে ফার্নিচার ক্লিনার দিয়ে ডিপ ক্লিন কিন্তু করা হয় না ফার্নিচারগুলো। তো আজকে আমি ভাবছি যে রান্না যখন হয়ে যাচ্ছে তো এই কাজটা সেরে ফেলি। তো এই যে ফার্নিচার ক্লিনারটা নিয়ে এসেছি আমি, একটা একটা সব করতে হবে। তো আমি প্রথমে খাটটা ক্লিন করে নিব। আর খাটের এই যে ডিজাইন করা জিনিসে কিন্তু প্রচণ্ড ধুলা পড়ে ফাঁকে ফাঁকে। মাঝে মাঝে মনে হয় প্লেন সিম্পল ফার্নিচারই ভালো, কষ্ট কম হয়। আর এই ডিজাইন করাগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়, যে পিঠে পিঠে ময়লা থাকে, ধুলাবালি আটকে যায়। এটা ক্লিন করতে কিন্তু অনেক সময় যায়। আর প্রতিদিন তো এমনি মুছে নেওয়া হয়, কিন্তু ডিপ ক্লিন তো প্রতিদিন করে নেওয়া হয় না। তো সেটা তো ধুলাবালি থেকে অনেক সময় দেখা যায়। আর এটা কিন্তু মাসে দেখা যায় 1বার কিংবা 2বার করি এভাবে ফার্নিচার ক্লিনার দিয়ে ডিপ ক্লিনটা। আর এগুলো জিনিস দেখা যায় যে কাউকে দিয়ে করানো যায় না, নিজেরাই করতে হয়। ডিজাইন করতে করতে দেখা যায় যে আমার বাসায় সব ফার্নিচার এরকম ডিজাইন দেওয়া, আলমারি থেকে শুরু করে সোফা, দেখা যায় যে ডাইনিং টেবিল সব কিছু কিন্তু ডিজাইনের উপরে হয়ে গিয়েছে।
তো এগুলো কিন্তু মেনটেনেন্স করা অনেক কষ্টকর হয়ে যায় আমার জন্য। আসলে এক একটা ডিজাইনের এক একটা সৌন্দর্য, প্লেন জিনিসের এক একটা সৌন্দর্য, ডিজাইন করা জিনিসের আলাদা একটা সৌন্দর্য, সব জিনিসের আলাদা আলাদা সৌন্দর্যতা আছে। তাই এটা আমার তো বলেইছি আগে, যেটা আমার বিয়ের সময় আমার বাবার বাসা থেকে দেওয়া এই খাটটা এখনও কিন্তু খুব সুন্দর আছে। আমি মাত্র একবার পালিশ করেছি এই বিয়ের 18 বছর বয়সের মধ্যে, আর কিন্তু করি নাই, কিন্তু এত সুন্দর এখনো আছে এই খাটটা। তো আমার এই বেডরুমের যে পাশে যে খাটের পিছনে জানালাটা, এখান থেকে কিন্তু ধুলো আসে ডাইনিং স্পেসে, যেমন এই পাশটাই, তো ওখান থেকে ধুলো আসে, তো খাটের এই পাশ থেকে জানালাটা দিয়েও কিন্তু ধুলো আসে, এর সাথে আবার বেলকনি থেকেও ধুলাবালি আসে। তো আমি বেডশিটটা একটু চেঞ্জ করে নেবো, বেডশিটটাও কিন্তু নোংরা হয়ে গিয়েছে, তো এটা একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিব, আর নতুন অন্য একটা দিয়ে দিব চাদর বেডশিট। আর আমার বেডরুমের বেডশিটটা নোংরা বেশি হয় মেয়ের কারণে। দেখা যায় মেয়ে সারাক্ষণ এখানে দেখা যায় পড়াশোনা করে, এটা সেটা করে, খেলাধুলা যা কিছু আমার বেডে বেশি থাকেও, তো যে কারণে বেডটা বেশি নোংরা হয়। ওর বেডটা কিন্তু নোংরা তেমন একটা হয় না, আমার বেডের উপরে বেশি চাপ পড়ে, তো আমার বেডটা যেন খুব ঘন ঘন চেঞ্জ করে নিতে হয় বেডশিটটা। তো বেডশিটটা আমি চেঞ্জ করে নিলাম। এখন অন্যান্য ফার্নিচারগুলো আমি ক্লিন করবো, আলমিরা, ড্রেসিং টেবিল সবগুলো আমি ক্লিন করে নিব। আজকে আমার বেডরুমে সবগুলো ফার্নিচারই ক্লিন করবো। একদিকে রান্না তো আমার চলছে, মাংসতে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, মাংসটা হতে মাঝে মাঝে দিয়ে চেক করে আসছি, তো মাংসটা একদিকে হয়ে যাবে, তাপে বসিয়ে দিয়েছি। আর মাংস রান্না করতে তো ঝোলের পানি অ্যাড করে দিলে আর তো যেতে দেওয়ার প্রয়োজন পড়ে না, আস্তে আস্তে হতে থাকে। তাহলে এই যে আলমিরাটা আমি ক্লিন করে নিচ্ছি একটু ফার্নিচার ক্লিনার স্প্রে করে দিয়ে। আর এগুলো করতে কিন্তু আমার বেশ অনেকটা সময় চলে গিয়েছে এগুলো ক্লিন করতে। কয়েকদিন যাবতই ভাবছিলাম যে আমার বেডরুম ফার্নিচারগুলো ক্লিন করবো, ডিপ ক্লিন করবো, করে করা হয় না। তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে করে ছাড়বো। যতটাই দেখলাম যে রান্নাটা যেহেতু আমার হয়ে যাচ্ছে, তো সময় হাতে আছে, তো এখন আমি করে নিচ্ছি। জন্য আসলে যে কোনো কাজ ঝুঁকি নিয়ে করলে হয়ে যায়, করবো বলে কিন্তু করা হয় না। তো আমার রুমটা কিন্তু মোছা হয়ে গেছে, তো তারপরে যে ক্লিনার দিয়ে ক্লিন করতে গিয়ে টিস্যু অনেকটা পড়েছে, তো আমি আবার ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব ফ্লোরটা। তো ভিডিওর উপর যায়, যারা আমার ভিডিওতে এখন পর্যন্ত আছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা, আর মন থেকে অনেক অনেক দোয়া। মেয়েকে বলেছি, মা তুমি একটু গ্লাসটা একটু ক্লিন করো তো স্প্রে দিয়ে, গ্লাস ক্লিনার দিয়ে। ও একটু স্প্রে করে দিয়ে বলছে আমার হাত ব্যথা, রেখে দিয়ে গেছে, চলে গিয়েছে টিস্যুকে ফেলে দিয়ে। তো এই যে আমার কিন্তু পুরো রুম ক্লিন করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন যে কতটা গ্লেজে চকচক করছে খাট, যে কোনো সব কিছু ফার্নিচারে আমার একদম এভাবে চকচক করে। এই ফার্নিচার ক্লিনার দিয়ে ক্লিন করলে পলিশ করার মতো হয়ে যায়। তো আমি বাসার সব কিছু এভাবে ক্লিন করি। আর এই যে আমি এভাবে আলমারিতে আমার রাফির যেগুলো কাপড় চোপড় যেগুলো বাইরে স্কুলে পরে যায় সেগুলো এভাবে আমি হ্যাং করে রাখি হাতের কাছে, যাতে খুঁজে পাই সবসময় যখন বাইরে যাই, স্কুলে বাইরে মেয়েকে নিয়ে স্কুল যাই, যে কোনো জায়গাতে, তো রাফির যে কাপড় চোপড় আমি এভাবে রেখে দিই সামনে। আর এটা পাল্লাটা সবসময় খোলা থাকে। তাই আলমিরাটাও কিন্তু আমি ক্লিন করেছি। তার এটা কিন্তু এগুলো করতে কিন্তু অনেক সময় গেছে, ভিডিওতে আর কতটুকু দেখানো যায়, প্রায় 1 ঘন্টা বেশি লেগেছে আমার এই 3টা ফার্নিচার ক্লিন করতে। তার আমি কিন্তু আর এর গত দিন আমি কিন্তু থাইগুলো মুছে নিয়েছিলাম জানালার, আজকে আর মুছি নাই, সব কিছু জানালার থাইটাই গ্রিল টিল মুছে নিয়েছিলাম। তো ফ্লোরটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, নোংরা পড়েছিল অনেক। আর যেটা হচ্ছে আমার বেলকনি কিন্তু দরজা, তো আমার বাসায় যে পাশে বেলকনি দরজা আর এই পাশে ওয়াশরুম, তো ফার্নিচার রাখার কোনো সিস্টেম নাই, এভাবে রাখতে হয় আমাকে। এই ওয়ালটা কিন্তু পুরো ব্লক হয়ে যায়, পাশে বের হওয়ার দরজা, দেখা যায় যে ওয়াশরুম দরজা, আর এই পাশে আবার বেলকনির দরজা। তো এই পাশের ওয়ালটাতে আমি কিছুই রাখতে পারি না, কোনো কিছু ফার্নিচার, সব কিছু আমাকে এই পাশে রাখতে হয়। আর এখন যেহেতু দুপুর টাইম, এখন কিন্তু আলো অনেক প্রচুর বাইরে, এখন প্রায় 1টা বাজে অবস্থা, তো এখন ওর জন্য বাইরে অনেক আলো। আর যে রোদের কারণে কিন্তু আমার গাছগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, যত্ন নেওয়া হচ্ছে খুব কম গাছের, সেভাবে আগের মতো গাছের যত্ন নেওয়া হচ্ছে না। রোজা থেকে শুরু করে পর্যন্ত গাছের যত্ন নিতে হবে, গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার। এতদিন ধরে যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমার গাছ কতটা প্রিয়, কত পছন্দের জিনিস। আর যে পাশে আমি একটা শুধু সিঙ্গেল একটা সোফা রেখেছি, এখানে বসে প্রায় সময় আমি ভাত খাওয়া দাওয়া করি।
তো এই চারিপাশে বাইর হওয়ার দরজা। তো আমার বেডরুমে কিন্তু খুব সিম্পলভাবে সাজিয়েছি, খুব অল্প জিনিস দিয়ে, যাতে রুমটা যেন ফাঁকা ফাঁকা থাকে। ফাঁকা থাকলে বেশি ভালো লাগে, বেশি অতিরিক্ত জিনিস দিলে ভালো লাগে না। তো আজ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।